হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা আরও একটি রেল লাইনের ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে ব্যারাকপুর থেকে আবির ঘোষ। ঘটনাটি শোনার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি। অনেকেই কমেন্ট করছো, অনেকেই আমাকে বলছো যে ভূতবংয়ের ঘটনা সপ্তাহে 2 দিন আনার জন্য। সত্যি কথা বলতে আমার টাইম হয়ে উঠছে না, তাই সপ্তাহে 2 দিন ঘটনা নিয়ে আসতে পারছি না। কিন্তু ফিউচারে চেষ্টা করব সপ্তাহে 2 দিন আনার। কিন্তু তার জন্য তোমাদেরকেও ভূতবংকে সাপোর্ট করতে লাগবে। তোমরা সবাই সাবস্ক্রাইব করবে ভূতবং চ্যানেলটাকে, আর ভূতবংয়ের ঘটনাগুলি যত পারো সবার কাছে শেয়ার করে দেবে। তাহলে আমি আরও মোটিভেশন পাবো, তাহলেই তো সপ্তাহে 2 দিন ঘটনা নিয়ে আসার জন্য এনার্জিটা পাবো। তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো হবে না, তাই তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তাহলে চলো বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম, এবার কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের মূল ঘটনায় আসা যাক। হ্যালো দীপদা, আমি আবির ঘোষ ব্যারাকপুর থেকে বলছি। দীপদা, আমি তোমার ভূতবং চ্যানেলের পুরনো সদস্য। তোমার চ্যানেলের কোনো ঘটনা এখনও পর্যন্ত মিস করিনি। আমার এতটাই ভালো লাগে এই ভৌতিক ঘটনাগুলি শুনতে। রিসেন্টলি এই জানুয়ারি মাসে একটা হারিম করা ভৌতিক ঘটনা ঘটে যায় আমার সাথে আর আমার বন্ধু বান্ধবদের সাথে। সেই ঘটনাটি তোমার ভূতবংয়ে আজ শেয়ার করলাম। আশা করি ভূতবংয়ের দর্শকদের ঘটনাটি খুবই ভালো লাগবে আর ভয়েরও লাগবে। ঘটনাটি ঘটে এই বছর জানুয়ারি মাসের 12 তারিখে। আমরা 3 জন বন্ধু নাইটের এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। ফেরার পথে আমাদের সাথে একটা হারিম করা ঘটনা ঘটে যায়। আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেখানে খেলতে গিয়েছিলাম সেখানে যদি রোড দিয়ে যেতাম তাহলে অনেকটা সময় লাগতো, তাই আমরা লাইন পার হয়ে সেই জায়গায় যাই। অনেক সময় কম লাগে লাইন পার হয়ে গেলে। টুর্নামেন্ট শেষ হয় রাত 11টা নাগাদ। তখন আমরা 3 জন বন্ধু, আমি, রাজু আর সুমন, ওই লাইন পার হয়েই বাড়ি ফিরছিলাম। যখন 3 জন লাইন পার হতে যাই, সবে লাইনে পা দিয়েছি, দেখি ডাউন লাইন দিয়ে একটা অবয়ব হেঁটে চলে গেল। অবয়বটার গলা নেই। আমরা 3 জনই সেম জিনিস দেখি। এমন না যে কেউ একজন দেখেছি, মানে এটা চোখের ভুল। 3 জনই সেম জিনিস দেখি আর দেখে চমকে যাই, বলে উঠি, এটা কী রে বাবা। দেখি জিনিসটা সোজা চলে গেল। 3 জন বুঝে পাচ্ছিলাম না যে লাইন পার হয়ে ফিরবো নাকি আবার রোড দিয়ে যাব। রাজু বলে যাচ্ছে এত রাতে ঠিক হয়নি এখান দিয়ে আসাটা। আমি বলি বাদ দে, চল এবার কিছু হবে না, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। সেই মতো আমরা 3 জন লাইনটা তাড়াতাড়ি পার হতে যাই। পার হওয়ার সময় 3 জনই ফোনের ফ্ল্যাশ ধরিয়ে নিয়েছিলাম। যখন পার হতে যাই তখন ডাউন লাইনের দিকে তাকিয়ে দেখি কিছুটা দূরে একটা ডেড বডি পড়ে। ওই ডেড বডিটার গলা কাটা, গলা এক সাইডে পড়ে, বডিটা এক সাইডে পড়ে। ওই দেখে আমরা 3 জনই চমকে যাই আর ঘাবড়ে যাই, আর তাড়াহুড়ো করে লাইনটা পার হই। লাইন থেকে কিছুটা দূরে গিয়ে আমরা দাঁড়াই এক লাইট পোস্টের সামনে। এত জোরে হেঁটেছি, এই ঠান্ডার মধ্যে 3 জনই ঘেমে জল হয়ে গিয়েছিলাম। আমরা দাঁড়িয়ে আলোচনা করি আর কখনো এই লাইন পার হয়ে যাতায়াত করব না। আমরা ভেবেছিলাম যা হওয়ার হয়েছে, আর কিছু হবে না, এবার যার যার মতো বাড়ি ফিরতে পারবো। কিন্তু আমাদের এই ভাবনাটা ভুল ছিল। আমার বাড়ি আর সুমনের বাড়ি এক রাস্তায়, আর রাজুর বাড়ি অন্য রাস্তায়। রাজুকে আমরা বলি, কিরে বাড়ি যেতে পারবি তো, নাকি আমরা দিয়ে আসবো? রাজু বলে, আরে ভাগ, আমি একা যেতে পারবো। রাজু উল্টো আমাদের বলে, তোদের কি বাড়ি দিয়ে আসবো? একটু ইয়ার্কি মেরে আমরা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমি আর সুমন একই সাথে যাচ্ছিলাম। তখন আমার ফোন আসে। রাজু ফোন করে। রাজু ফোনে গম্ভীর গলায় বলে, ভাই তোরা তাড়াতাড়ি আয় না, আমার ভয় লাগছে, বাড়ি যেতে পারছি না। আমি জিজ্ঞাসা করি, কেন, কি হয়েছে তোর? রাজু বলে, আরে সেই গলা কাটা অবয়বটা রাস্তার সাইডে দাঁড়িয়ে, আমি যেতে পারছি না, উল্টো আবার লাইট পোস্টের দিকে ব্যাক করেছি, তোরা তাড়াতাড়ি আয়। এই বলে রাজু ফোনটা কেটে দেয়। আমি আর সুমন সেই লাইট পোস্টের দিকে ব্যাক করি। আবারও আমার ফোন আসে। রাজু বলে, ভাই তোরা তাড়াতাড়ি আয়, নয়তো এটা আমাকে মেরে ফেলবে, আমাকে ধাওয়া করেছে। সঙ্গে সঙ্গে আবারও ফোনটা কেটে যায়।
আমরাও দৌড় দিই সেই লাইট পোস্টের দিকে। লাইট পোস্টের ওইখানে গিয়ে দেখি রাজু পড়ে কাতরাচ্ছে। ওর হাত পায়ে চোট লেগেছে, ওর সোয়েটার আর প্যান্ট ছিঁড়েও গেছে। ওর পায়ে এতটাই চোট লেগেছিল উঠে দাঁড়াতে পারছিল না। তারপর আমরা ওকে ধরে তুলে ওকে জিজ্ঞাসা করি যে কি ঘটেছে। ও বলে, ফোনে তো তোদেরকে বললাম ওই জিনিসটা এমন ধাওয়া করে আমাকে আর পেছন দিয়ে এমন ধাক্কা মারে আমি হুমড়ি খেয়ে পড়ি। সঙ্গে সঙ্গে তোরা এসে পড়েছিস, নয়তো আমি আজ শেষ ছিলাম। আমরা তারপর ওকে ধরে বাড়ি পৌঁছে দিই। ওর বাড়িতে ঘটনাটা বলি। ওর মা বাবাও খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে ওকে দেখতে যাই। ওদের বাড়ি গিয়ে ওর মা বাবার মুখে শুনি ও রাত থেকেই বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করি, কিরে তোর কি হয়েছে, এমন করছিস কেন? ও কিছু বলে না, পুরো চুপ, শুধু একটু হাসি দেয়। ওর ফ্যামিলি মেম্বাররা সবাই বলছিল যে কোনো ওঝা বা ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সেই মতো ওকে এক ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই ঠাকুর বাড়ির যে পণ্ডিত ছিল সে ওকে ঝাড়িয়ে দেয় আর হাতে একটা লাল সুতো বেঁধে দেয়। আমাদের কাছে ওই পণ্ডিতটা জানতে চায় যে কি ঘটনা ঘটেছে। তারপর আমরা সেই পণ্ডিতকে সব ঘটনা খুলে বলি। তারপর পণ্ডিত বলে ও ওই ডেড বডিটার মধ্যে পাথর বা কিছু ছুঁড়ে মেরেছিল, তাই জিনিসটা ওকেই একা অ্যাটাক করে। সঙ্গে সঙ্গে রাজু বলে ওঠে, না না আমি কিছু করিনি, কিছু ছুঁড়ে মারিনি। আমি শুধুমাত্র ওই ডেড বডিটাকে দেখে একটা গালাগালি দিয়ে বলেছিলাম যে আর মরার জায়গা পাইনি। এই ছিল দীপদা ঘটনা। আমাদের দুজনকে সেই জিনিসটা কিন্তু অ্যাটাক করেনি কোনো, শুধুমাত্র রাজুকেই করে। আর কারণ হলো সেটাই, ও যখন লাইন পার হচ্ছিল ওই ডেড বডিটাকে দেখে কোনো বাজে কুৎসিত ভাষায় গালাগালি দিয়েছিল, তাই ওর ওপরই সেই জিনিসটার প্রভাব পড়েছিল। রাজু এখন পুরো ঠিক আছে, কিন্তু ও বলে মাঝে মধ্যে সেই জিনিসটাকে স্বপ্নতে দেখে। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ভূতবঙ্গে ঘটনা পাঠাতে চাও, তোমরা তো জানোই কিভাবে ঘটনা শেয়ার করতে লাগে ভূতবঙ্গে। তো আবারও বলে দিচ্ছি যে ভূতবঙ্গে যারা নতুন মেম্বার তারা যদি ঘটনা শেয়ার করতে চাও, তারা ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমাদের ঘটনা শেয়ার করো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।